নমস্কার বন্ধুরা, আমি অরুণাব আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 23শে জুলাই 2024, একটা স্পেশাল ডে। ইউনিয়ন বাজেট আজকে ঘোষণা হয়েছে এবং বহু মানুষ আজকে কিন্তু টিভির সামনে আমরা চোখ রেখেছি। বাট আজকে এই যে ইউটিউব ভিডিওতে আমরা কুইকলি আলোচনা করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব সহজ বাংলা ভাষায় কোন কোন সেক্টরে কিরকম ভাবে সেগুলোকে এফেক্ট করেছে আজকের এই বাজেটের অ্যানাউন্সমেন্টের পর, বা ওভারঅল আজকে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের মেইন যে পয়েন্ট গুলো সেগুলোকে আমরা দেখে নেব। তাই স্টেপ বাই স্টেপ আমরা একটুখানি বুঝবো, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো প্রথমেই আজকে এই ইউনিয়ন বাজেটের টোটাল 9টা টপ প্রায়োরিটিকে কিন্তু রাখা হয়েছে। যদি আমরা দেখি তার মধ্যে এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস, আরবান ডেভেলপমেন্ট, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, ইনোভেশন অ্যান্ড আর&ডি, আর নেক্সট জেনারেশন রিফর্মস, এই 9টা আমি বলতে পারি যে জিনিসকে মেনলি কিন্তু টপিককে আজকে জোর দেওয়া হয়েছে। এবং তারপরে যদি আমরা একটুখানি দেখে নিই ট্যাক্সেশন এবং ডিউটি, যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা জোর রেখেছি পুরো যে আলোচনা, আজকে যে পুরো যে বাজেট আমরা দেখেছি, তার মধ্যে প্রথমেই যেটা এসছে সেটা দেখুন, এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আজকে সবচেয়ে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাপিটাল গেইন ট্যাক্স এর মধ্যে কি দাঁড়িয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটাকে আমরা এসটিসিজি বলে থাকি, আর এখানে রয়েছে দেখুন এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই দুটোতেই কিন্তু একটা চেঞ্জেস হয়েছে এবং কি হয়েছে, 15%, যেটা আমাদের এসটিসি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স ছিল সেটা 15% ছিল, সেটা এখন হয়ে যাচ্ছে 20%। আর যেটা এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেটা হয়ে যাচ্ছে 10% থেকে 12.5%। তার মানে আমি পরিষ্কারভাবে যেটা বুঝতে পারছি যে আগে যেটা আমি 1 বছরের বেশি যদি কোনো আজকে যে কোনো ইকুইটি বলুন বা কোনো মার্কেট যেটা আমরা অ্যাসেট কিনছি, সেটা যদি আমরা 1 বছরের বেশি হোল্ড করছি তাহলে সেটাকে আমরা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই ট্যাক্সের যখন আমি তার যে আমার প্রফিট হচ্ছে তার উপর যে ট্যাক্স দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, 10% থেকে 12.5%। আর যেটা 1 বছরের নিচে, যেটাকে আমরা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বলে থাকি, সেটা 15% থেকে বেড়ে হয়ে যাচ্ছে সোজা 20%। সো এখানে বলার কিছু নেই যে আজকে যারা আমাদের মতো ইনভেস্টর তাদের জন্য কিন্তু একটা ট্যাক্স বার্ডেন অ্যাডিশনালি বাড়ছে। এবং এখানে যদি বলি যে একটা দিকে যেমন গভর্নমেন্ট একটু হলো নেগোসিয়েশন চলে, যে কিছু আজকে দিচ্ছে কিছু আজকে আবার নিচ্ছে, তো আজকে এই ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে কি, ক্যাপিটাল গেইন ট্যাক্স এক্সেমশন যেটা ছিল সেটা আগে 1 লক্ষ টাকা ছিল, সেটা আজকে বাড়িয়ে 1.25 ল্যাক্স, মানে খুবই যে বিরাট পরিমাণ তা নয়, মানে আপনি 1.25 ল্যাক্স এর মধ্যে যদি আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার এক্সেমশন থাকছে, আগে যেটা 1 লক্ষ টাকা ছিল। এবং তারপরে এখানে দেখুন আরেকটা জিনিসও কিন্তু বড় চেঞ্জেস, যেটাকে বলা হচ্ছে কি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, যেটাকে আমরা এসটিটি নামে চিনে থাকি। এবং স্পেশালি সেটা হয়েছে কোথায়, ফিউচার অ্যান্ড অপশন এফএনও মার্কেটে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এখানে একটা ইনক্রিজ এখানে হয়েছে। এসটিটি ইন ফিউচার্স উইল ইনক্রিজ ফ্রম, দেখুন এখানে 0.0125% থেকে 0.02%। আর অপশনে সেক্ষেত্রে হয়ে গেছে 0.0625% থেকে সেটা হয়ে যাচ্ছে 0.10%। এবং এখানে ইনক্রিজড এসটিটি রেট শ্যাল বি অ্যাপ্লিকেবল ফ্রম 1 অক্টোবর 2024। তার মানে কোথাও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যেটা বলার কিছু নেই, যারা আজকে ট্রেডিং করছেন, শর্ট টার্ম ট্রেডিং বা এফএনও মার্কেটে কাজ করছে, সেটা কোথাও হলেও আজকে জিনিসটা নেগেটিভলি ইম্প্যাক্ট পড়বে। তাদের আজকে যে ইন্টারেস্ট নিয়ে তারা একই কাজ করছে, সেখানে কিন্তু কোথাও হলে এসটিটি বা এগুলোতে যে চেঞ্জেস এসছে বা ওভারঅল ক্যাপিটাল গেইন ট্যাক্সে যে চেঞ্জেস এসছে, সেটা কিন্তু একদমই আজকে ভালো হিসাবে আমরা দেখতে পারি না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। আমার পার্সোনাল মতামত হয়তো আমি এখানে জানাচ্ছি, বাট ডেফিনেটলি আপনারা সেটাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবার চোখ থাকে, তো সেটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স স্ল্যাব। দেখুন ইনকাম ট্যাক্স স্ল্যাবে যদি আমরা যাই, যেটা আগে ছিল এক্সিস্টিং, যেটা এখন রয়েছে, যদি বলি এক্সিস্টিং যেটা রয়েছে এবং রিভাইজ যেটা হবে, তো এখানে যদি আমরা চোখ রাখি কি হচ্ছে না, আপ টু 3 লাক্স যেটা রিভাইজ হয়েছে আমি সেটুকু বলছি, আপ টু 3 লাক্স এখানে জিরো ট্যাক্স রেট। 3 লাক্স টু 7 লাক্স সেটা আমার হয়ে যাচ্ছে 5%। যেটা আগে ছিল 3 লাক্স টু 6 লাক্স এর যে স্ল্যাবটা ছিল, সেটা এখন 3 লাক্স টু 7 লাক্স হয়েছে। তারপরে স্ল্যাবটা হয়েছে 7 লাখ টু 10 লাক্স, যেটা আগে ছিল 6 লাখ টু 9 লাখ, এটাও একটা চেঞ্জ হয়েছে শুধু স্ল্যাবে, যেটা হয়ে যাচ্ছে 10%-এর স্ল্যাবে। তারপরে হয়ে যাচ্ছে 9 লাখ টু 12 লাখ, যেটা এখন হয়েছে দেখুন 10 লাখ টু 12 লাখ, সেটা হচ্ছে 15%। আর এখানে 12 লাখ টু 15 লাখ যেটা আগে ছিল, সেটা আমার এখানে সেমই রয়েছে, 12 লাখ টু 15 লাখ সেটা 20% স্ল্যাব। আর অ্যাবভ 15 লাখ হলে সেটা 30% স্ল্যাব। সো আমি বলতে পারি খুব মাইনার চেঞ্জেস, এমন কিছু এখানে চেঞ্জেস যে একবারে বিরাট কিছু বলা যায় সেরকম নয়। এই জায়গাতে যেটা আগে 6 লাখটা বাড়িয়ে এখানে 7 লাখ অব্দি নিয়ে যাওয়া হয়েছে, আর এই ক্ষেত্রে 9 লাখটা বেড়ে 10 লাখ অব্দি টানা হয়েছে, যেটা 10% স্ল্যাবে। এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হয়েছে এখানে স্যালারিড এমপ্লয়ের জন্য, সেইটা বেড়েছে, সেটা আজকে 50,000 থেকে 75,000, যেখানে কিছুটা হলো ট্যাক্স রিবেটের জায়গাটা যে কোথাও একটু হলেও বেনিফিট থাকছে। এবং ডিডাকশন অন ফ্যামিলি পেনশন
পেনশনার ইনক্রিজ ফ্রম 15,000 টু 25,000। তো এই ওভারঅল চেঞ্জেসটা কিন্তু দেখা গেছে। সো আজকে আপনাদের কি মনে হয়, আপনারা কিন্তু আবারও বলছি প্রত্যেকটা জায়গায় যে যে জিনিসগুলো মনে হচ্ছে, কারণ দেখুন আপনাদের, কারণ বাজেটে যারা আজকে এই ইনকাম ট্যাক্স পে করছে, ডাইরেক্ট ট্যাক্স পে করছে, সেটা আমরা, আপনারা প্রত্যেকে, তাই আমরা যদি এখানে নিজেদের মতামত রাখি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি মনে হয় যে ওভারঅল এই স্ল্যাবটা এখনো অব্দি কি ঠিকই রয়েছে, নাকি এই সময় যেরকম ইনফ্লেশন বা এখন যে পরিমাণ ইনকাম বা যে পরিমাণ রেঞ্জ দাঁড়িয়েছে তাতে এই স্ল্যাবটা এখন আরো চেঞ্জ হওয়া উচিত ছিল। যেটা আপনাদের মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। নেক্সট যে চেঞ্জেসটা এখানে রয়েছে, নেক্সট চেঞ্জেস দেখুন কর্পোরেট ট্যাক্স। তো কর্পোরেট ট্যাক্সে কিন্তু এখানে ডোমেস্টিক কোম্পানির জন্য কোনো চেঞ্জেস নয়, ফরেন কোম্পানি যারা আছে সেইখানে ট্যাক্সটা, যে কর্পোরেট ট্যাক্স তাদের কমানো হয়েছে 40% থেকে 35% করা হয়েছে। এবং এটা বোঝাই যাচ্ছে যাতে আরো এইমস টু অ্যাট্রাক্ট ফরেন ক্যাপিটাল ফ্লো ফর ইন্ডিয়াস ডেভেলপমেন্ট নিডস অ্যাপ্লাইজ টু ইনকাম অফ ফরেন কোম্পানিজ। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে যারা ফরেন কোম্পানিজ রয়েছে তাদের জন্য এটা একটা ভালো দিক বলা যেতে পারে যে কর্পোরেট ট্যাক্স আজকে তাদের জন্য কমানো হয়েছে 40% টু 35%। নেক্সট আমরা কি দেখলাম, নেক্সট হচ্ছে ফিসকাল ডেফিসিট, যেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, যেটাকে কি বলা হচ্ছে এখানে, এবারে আমাদের যে টার্গেট রাখা হচ্ছে এস্টিমেটেড 4.9% অফ জিডিপি। তার মানে ফিসকাল ডেফিসিট কথাটার মানেটা কি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই যে আমাদের অ্যাকচুয়ালি দেশের যে আয় এবং ব্যয় এর মধ্যে যে গ্যাপ, সেটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করে থাকি। যদি আয় আজকে বেশি হয় ব্যয়ের থেকে তাহলে সেটাকে বলা হয় সারপ্লাস। আর যদি আজকে দেখা যায় আয় আজকে ব্যয়ের থেকে কম হয়, মানে আমি বলতে পারি ব্যয় আজকে বেশি হচ্ছে, এক্সপেন্স আজকে বেশি হচ্ছে যে পরিমাণ আয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় কি ডেফিসিট। তো এর ক্ষেত্রে আমাদের অলরেডি যেটা আমাদের দেখুন এখানে রাখা হয়েছে যে আগে যেটা ছিল 5.1%, যেটা আমাদের আগের ইন্টারিম বাজেটে রাখা হয়েছিল, সেটাকে আরো কম টার্গেট রাখা হচ্ছে যাতে এই ডেফিসিটটা ক্রমশ কমাতে পারা যায়। তো সেই জন্য এটাকে 4.9% টার্গেট রাখা হয়েছে। আচ্ছা, এবার আমরা তাহলে দেখবো যে কোন কোন সেক্টরে কিরকম ভাবে প্রভাব পড়েছে, সেখানে কোন কোন শেয়ারেও এখানে তার সাথে প্রভাব পড়েছে, একটু সেগুলোকে দেখবো। তো সেক্টর ওয়াইজ অ্যানালিসিস এর মধ্যে প্রথমেই আমরা প্রিসিয়াস মেটালস যদি এটা দেখি, প্রিসিয়াস মেটালস এর মধ্যে দেখুন সবচেয়ে বড় আজকে একটা জায়গা যেটা হয়েছে সেটা কি বলা হচ্ছে এখানে, দ্য বেসিক কাস্টমস ডিউটি অন গোল্ড অ্যান্ড সিলভার হ্যাজ বিন রিডিউসড ফ্রম 10% টু 6%। তার মানে কোথাও গিয়ে আজকে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট ডিউটি আজকে 10% ছিল, বিসিডি যেটাকে বলা হয় বেসিক কাস্টমস ডিউটি, একটা যেটা একটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আসে, সেটাকে 10% থেকে কমিয়ে 6%-এ করা হয়েছে, ঠিক আছে। এবং প্ল্যাটিনাম যেটা আছে সেই প্ল্যাটিনামও আজকে কিন্তু 6.4%-এ করা হয়েছে। তার মানে আমি আজকে বলতে পারি যেটা প্রিসিয়াস মেটালস যেগুলো আছে সেই জায়গা থেকে কিন্তু কোথাও কিন্তু এই ইম্পোর্ট ইম্পোর্ট ডিউটি যেটা সেটা কিন্তু কমানো হয়েছে। তো এর প্রভাব আজকে কোন কোন স্টকে পড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কল্যাণ জুয়েলার্স, টাইটান, এই সমস্ত কোম্পানিতে কিন্তু আজকে দেখা গেছে এর কিন্তু প্রভাব পড়েছে। তো কিরকম প্রভাব পড়েছে আমরা সেটা একটু স্টকে গিয়ে দেখে নিই। দেখুন আজকে যদি আমরা কল্যাণ জুয়েলার্স এর চার্টটা এখানে দেখি, ডেইলি চার্টে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি প্রায় 4%-এর উপর একদিনে মুভমেন্ট হয়েছে। আজকে যদি আমরা টাইটানের চার্টে দেখি, টাইটান এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছি দেখুন কতটা, প্রায় 6.53% একদিনে এটা মুভ করেছে। তার মানে এখানে বুঝতে পারছি এই কোম্পানিগুলোতে কিন্তু একটা বড়সড় প্রভাব পড়েছে। এবং তার সাথে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে বলি, সেটা হচ্ছে গোল্ড প্রাইস। যদি আজকে গোল্ড ফিউচার, যেটা একদম আমাদের গোল্ড প্রাইসে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, গোল্ড প্রাইসে কিন্তু একটা বড় সড়ো ফল হয়েছে, প্রায় 5%-এর উপর একদিনে ফল হয়েছে। কেননা ইম্পোর্ট ডিউটি যেহেতু এখানে কমানো হচ্ছে, তার মানে কোথাও কি কিন্তু অরিজিনাল যে গোল্ড প্রাইস সেখানে কিন্তু কোথাও আমরা একটা ভালো মতো কারেকশন দেখতে পেয়েছি। সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আমাদের এখন দেখা যাবে অনেকের মধ্যেই গোল্ডে ইনভেস্ট করার কিন্তু একটা প্রবণতা বাড়বে। সো এই জায়গায় আপনাদের কি মনে হয় এটাও কমেন্টে জানাবেন যে এই জায়গায় কি গোল্ডে ইনভেস্ট করাটা একটা ভালো ডিসিশন হতে পারে, নাকি এখান থেকে আরো নিচে আসতে পারে, কি মনে করছেন অবশ্যই কিন্তু এই জায়গাতেও কমেন্টে জানান। নেক্সট যে পার্টটা বলি সেক্টর ওয়াইজ, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু একটা এখানে দেখা গেছে কিছু অ্যানাউন্সমেন্ট এসছে, যেখানে ওভারঅল এখানে দেখা যাচ্ছে অ্যালোকেশন অফ 11.1 লাখ ক্রোর ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। এখানে যদি আমরা বলি দেখেন 2 লাখ ক্রোর অ্যালোকেটেড ফর আরবান হাউজিং, মাল্টিমোডাল লজিস্টিক্স পার্ক অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট। সেখানে আজকে 26,000 ক্রোর ইন হাইওয়ে ডেভেলপমেন্ট ইন বিহার। তো এরকম বেশ কিছু অ্যানাউন্সমেন্ট যেগুলো আজকে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এসছে, তার জন্য দেখা গেছে বেশ কিছু কোম্পানিতে কিন্তু ভালো মতো একটা প্রাইস মুভমেন্ট হয়েছে এখানে। যদি আমরা এখানে অলরেডি নামগুলো রয়েছে যেমন কেইসি ইন্টারন্যাশনাল, কল্পতরু, এনসিসি, ঠিক আছে, র্যামকি ইনফ্রা। যদি আমরা একটুখানি কুইকলি চার্টও দেখে নিই, দেখুন আমরা যদি কুইকলি একটু চার্টে যাই, যদি এখানে র্যামকি ইনফ্রাস্ট্রাকচার এখানে যদি যাই, র্যামকি ইনফ্রাতে দেখুন আজকে প্রায় একদিনে এখানে প্রায় 7%-এর কাছাকাছি মুভমেন্ট হয়েছে, একটা বড় সড়ো মুভমেন্ট এখানে দেখা গেছে। এনসিসি যদি আমরা দেখি, এনসিসি তো যদি আমরা দেখি দেখুন এখানে একটা বড় সড়ো মুভমেন্ট এসেছে 6.71%। তো এগুলো কিন্তু আজকে বিকজ অফ দিস
অ্যানাউন্সমেন্ট যেগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড হয়েছে, তার জন্য কিন্তু এই স্টকগুলোতে একটা ভালো মুভমেন্ট এসছে। আচ্ছা, নেক্সট যে সেক্টরটাকে নিয়ে আলোচনা হয়েছে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই কিন্তু বাজেটে এটাকে নিয়েও আলোচনা থাকে, যেটা হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে এবারে কি করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে 1.52 লাখ ক্রোর টু দ্য এগ্রিকালচার সেক্টর, এবং যেখানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অয়েল সিডস সেলফ সাফিসিয়েন্সি, যেটাকে জোর দেওয়া হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে কি কন্টিনিউইং দ্য আত্মনির্ভর অয়েল সিডস অভিযান, the strategy will be formulated to achieve self-sufficiency in oil seeds such as mustard, sesame, সানফ্লাওয়ার, গ্রাউন্ডনাট অ্যান্ড সয়াবিন। তো এইগুলোর যে রিলেটেড কোম্পানিগুলো আছে, যেমন আমরা যদি দেখি কাভেরি সিডস বা আজকে ধানুকা এগ্রিটেক, তো এগুলোতেও কিন্তু আজকে একটা মুভমেন্ট দেখা গেছে। যদি আমরা একটু কুইকলি চার্টে যাই, কাভেরি সিডস এখানে যদি দেখি, কাভেরি সিডস, আচ্ছা এখানে দেখুন একটা ভালো মতো মুভমেন্ট এসেছিল, এখান থেকে প্রায় একটা ভালো 2.65 ফাইনালি ক্লোজিং হয়েছে, বাট এটা অনেকখানি আজকে একটা স্পাইক গেছে। তো এই সমস্ত কোম্পানিগুলোতেও কিন্তু এর একটা প্রাইস মুভমেন্ট কোথাও দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোন সেক্টরটাতে জোর দেওয়া হচ্ছে, নেক্সট সেক্টরটা দেখুন, এখানে কি বলেছে, অ্যাগ্রি অ্যালাইড সার্ভিসেস, ফিশারিজ। ফিশারিজ মানে শ্রিম্প, মানে চিংড়ি মাছের যে আজকে এক্সপোর্ট হয় প্রচুর জায়গা থেকে, সেটাকে যে গভর্নমেন্ট কিন্তু প্রমোট করছে। কি বলছে, দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড ফাইন্যান্স ফর শ্রিম্প ফার্মিং অ্যান্ড মার্কেটিং, এবং তার সাথে আরেকটা করেছে রিডিউসড কাস্টমস ডিউটি, যেখানে আজকে বলা হচ্ছে বেসিক কাস্টমস ডিউটি সেখানে 5% করা হয়েছে, যেটা আগে থেকে কমানো হয়েছে। এবং এর ফলে যে কোম্পানিগুলোতে প্রভাব পড়ে, যেমন অবন্তি ফিড এবং জিল অ্যাকোয়া, যদি আমরা একটুখানি কুইকলি এতে চার্টেও যাই, কুইকলি একটু চার্টে গিয়ে দেখি অবন্তি ফিড, তো দেখুন এখানে অবন্তি ফিডস যদি যাই, দেখুন এই অবন্তি ফিডস কিন্তু এখন এই মোমেন্টে চার্ট ওয়াইজ যদি দেখেন, তার আগে থেকেই কিন্তু একটা র্যালি এসছে, এবং এখানে একটা খুব ভালো জায়গাতে আজকে এসছে। এই জায়গাতে অবন্তি ফিডস এখন প্রায় এই স্টকটাতে 4.71%-এর কাছে আজকে কিন্তু মুভমেন্ট হয়েছে। যদি আমরা আহ এখানে দেখি অ্যাকোয়া জিল, জিলো অ্যাকোয়া, এই কোম্পানিটা দেখুন এখানে প্রায় 9.75% আজকে মুভমেন্ট হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে রিলেটেড কোম্পানিগুলো যারা শ্রিম্প বিজনেসের সাথে বা আজকে যেটা বললাম অ্যালায়েড অ্যাগ্রি বিজনেসের সাথে জড়িত, তারা কিন্তু কোথাও এটাতে একটা ভালো পরিমাণ সেখানে মুভমেন্ট দেখা গেছে। নেক্সট সেক্টর কোনটা, নেক্সট সেক্টর দেখো রিনিউয়েবল এনার্জি, সেটাও কিন্তু আমাদের এখন কিন্তু ইউনিয়ন বাজেটে এটা একটা খুব বড় পার্ট থাকে, যেখানে কি বলা হচ্ছে পিএম সূর্য গ্রহণ মুফত বিজলি যোজনা, যেটাতে আজকে করা হচ্ছে কি টু প্রমোট রুফটপ সোলার ইনস্টলেশন 1 crore হাউস হোল্ড প্রোভাইডিং ফ্রি ইলেকট্রিসিটি ফর আপ টু 300 ইউনিটস পার মান্থ, যেটাকে গভর্নমেন্ট কিন্তু এখন প্রমোট করছে। পাম্প স্টোরেজ প্রজেক্টস, পার্টনারশিপ উইথ প্রাইভেট সেক্টর ফর স্মল নিউক্লিয়ার রিয়েক্টার্স, নিউ পলিসি ফর রিনিউয়েবল এনার্জি শুন। তার মানে এখানে এই যে রিনিউয়েবল এনার্জিতে যে অ্যানাউন্সমেন্টের ফলে আজকে দেখা যাচ্ছে কি বেশ কিছু সেক্টর, এখানে যে কোম্পানিগুলো রয়েছে সেখানে একটা ভালো প্রভাব পড়েছে। যেমন তার মধ্যে বোরোসিল রিনিউয়েবলস, আমরা এর আগেই কোম্পানিকে নিয়ে আলোচনা করেছি, এই বোরোসিল রিনিউয়েবলস এর কিন্তু একটা ভালো প্রভাব পড়েছে। এখানে যদি আমরা দেখি বোরোসিল রিনিউয়েবল, বোরোসিল রিনিউয়েবলস এখানে যদি যাই, দেখুন বোরোসিল রিনিউয়েবলে কিন্তু একটা ভালো মতো প্রভাব এসছে এই পার্টিকুলার যে রিলেটেড আলোচনার জন্য। এখানে প্রায় দেখা যাচ্ছে 7.96, প্রায় 8%-এর কাছাকাছি একটা একদিনে মুভমেন্ট দেখা গেছে। তো এরকম টাইপের এই রিলেটেড কোম্পানিগুলোর ওপর কিন্তু আজকে এই কারণে প্রভাব দেখা গেছে। এরপর যে দুটো সেক্টরকে নিয়ে আমরা আলোচনা করবো, তাদের কিন্তু আজকে সেইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট দেখা যায়নি, যার ফলে এখানে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়তে দেখা গেছে। তার মধ্যে প্রথম হচ্ছে ডিফেন্স সেক্টর, এবং সেকেন্ড হচ্ছে রেলওয়ে সেক্টর। কারণ এটা নিয়ে আজকে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল না যে এই নিয়ে একটা গভর্নমেন্ট ভালো কোনো অ্যানাউন্সমেন্ট রাখবে, বাট সামও দেখা গেছে ডিফেন্স সেক্টরে কিন্তু সেরকম কোনো আলাদা করে এবারে কোনো আলোচনা যে হয়েছে সেটা নয়, যার ফলে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যদি আমরা দেখি, সেখানে যদি আজকে যাই হ্যালের চার্টে যদি দেখি, দেখুন এখানে হ্যালে কিন্তু একটা বড় সড়ো শার্প ফল হয়েছিল, তারপরে সেখান থেকে অনেকখানি রিকভার করেছে। এবং আজকে যদি দেখি এর আগেও যে আমাদের ইউনিয়ন বাজেট হয়েছিল, তখনও কিন্তু এই হ্যালের স্টকে সেই দিনে কিন্তু কোনো আলোচনা সেইভাবে যে হয়েছিল তা না, যার ফলে একটা বড় সড়ো ফল হয়েছিল। কিন্তু পরে এই স্টকটা দেখা গেছে লাস্ট 1.5 বছরে প্রায় 5 গুণ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বিরাট বড় মুভমেন্ট হয়েছে। তো এখানে আপনাদের কি মনে হয় যে এই স্টক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কি আরো এরকমই একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, নাকি এখান থেকে সেরকম আর ফার্দার মুভমেন্ট দেখা যাচ্ছে না? অলরেডি এটা একটা ভালো র্যালি করা স্টক, এখানে আর সেইভাবে কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না। সো যেটাই মনে হচ্ছে, আবারও বলছি, আমি প্রত্যেক জায়গায় আপনাদের বলবো যে কমেন্টে জানান, কারণ দেখুন একে অপরে কি লিখছেন বলছেন সেটা দেখলে আমরাও কিন্তু এটা বুঝতে পারবো যে আমাদের ওভারঅল এটা নিয়ে কি উপলব্ধি। কারণ প্রত্যেক মানুষের কিন্তু থিঙ্কিং ডাইমেনশন বা চিন্তাধারা সেটা কিন্তু আলাদা, সেটাই কিন্তু মজা। সেটাই আপনারা যদি জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে কি মনে হচ্ছে।
এবং সিমিলারলি যদি আমরা রেলওয়ে স্টকেও যাই, যেমন আরভিএনএল, আইআরএফসি, যদি এগুলো স্টকগুলো যাই, দেখুন রেল বিকাশ নিগম লিমিটেড, আরভিএনএল এর স্টকে যদি যাই, দেখুন একদিনে এই স্টকটা তো প্রায় 5%-এর উপর একটা ফল হয়েছে, যেখান থেকে আজকে র্যালি করেছিল এই স্টকটা, এতখানি দেখা যাচ্ছিল র্যালি করছে, কোথাও গিয়ে একটা এক্সপেকটেশন কিন্তু কাজ করছিল যে এটা নিয়ে বাজেটে একটা আলোচনা হবে, বাট সেটা কিন্তু সেইভাবে হয়নি বলে এখান থেকে এটা একটা ফল দেখা গেছে। আইআরএফসি তো যদি আমরা যাই, আইআরএফসি যদি এখানে যাই, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, দেখুন এখানে কি দেখা গেছে, এখানেও কিন্তু একটা ভালো মতো শার্প ফল হয়েছে, তারপরে এখান থেকে অনেকখানি রিকভারি হয়েছে, বাট কোথাও গিয়ে এই রিলেটেড আলোচনা যেহেতু হয়নি, এখানেও প্রায় আলটিমেটলি যখন ক্লোজিং হয়েছে 5%-এর নিচে কিন্তু ক্লোজিং হয়েছে। তো এগুলো নিয়েও কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যে রেলওয়ে স্টক যেটা এখন একটা ট্রেন্ডিং স্টেজে ছিল, এতদিন ধরে দেখা যাচ্ছিল এই স্টকগুলো একটা দারুণভাবে র্যালি করছে, তো সেটা এখন কি এই জায়গা থেকে আরো নিচে আসতে পারে, নাকি এরকম কোনো খুব একটা প্রভাব পড়বে না, কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু জানান। ওভারঅল যে মেন পয়েন্টগুলো আমি এখান থেকে কভার করলাম, সো আজকে যদি আমি আমার পার্সোনাল মতামত হিসাবে বলি, দেখুন সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা মেজর পয়েন্ট সেখানে হচ্ছে ট্যাক্সেশন অ্যান্ড ডিউটিসে যদি যাই, তাহলে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আজকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আগে যেটা থেকে বারবার ধরে গভর্নমেন্টে কিছু না কিছু ভাবে এখানে কিন্তু অ্যাডিশনই করা হচ্ছে, এবং রিসেন্টলি আজকে দেখা গেল যে যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই দুটো কিন্তু রিসেন্টলি আমরা দেখলাম যে অলরেডি, এটার আগে কিন্তু এগুলো ছিলই না, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হলো, তারপরে সেগুলোকে বাড়ানো হলো। এসটিটি যেটা, সেটাও কিন্তু আগে আমাদের যেটা ছিল সেটা রিসেন্টলি মাঝখানে একবার বাড়ানো হয়েছিল, আবার সেক্ষেত্রে বাড়ানো হলো। তো আমি জানি না এই বিষয়টা কিন্তু কোথাও গেলে একটু হলেও কনসার্নিং, তাহলে সেটা কিন্তু আজকে যারা ইনভেস্টর রয়েছে তাদের জন্য কোথাও গিয়ে এটা একটা কনসার্নের জায়গা। আজকে যারা কাজ করতে চাইছে, মার্কেটে আসতে চাইছে, বা যাদের ক্যাপিটাল ট্যাক্স যারা বাঁচাতে চাইছে, সেখান থেকে যে মধ্যবিত্তদের জন্য এটা খুব একটা যে ভালো দিক, সেই হিসাবে কিন্তু আমি দেখছি না পার্সোনালি। আবার উল্টো দিকে যদি আমরা ইনকাম ট্যাক্সেরও যে স্ল্যাব দেখছি, সেখানে কিন্তু যে চেঞ্জেস, মানে সেটা খুব মাইনার জায়গা, সেক্ষেত্রেও যেটা বড় কোনো আমি সুরাহা পেলাম সেরকমও কিন্তু বলা যাচ্ছে না। আমার পার্সোনালি, আবারও বলছি, এটা আমার পার্সোনাল মতামত, প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, সেই হিসাবে কিন্তু আপনারা নিজেরাও নিজেদের মতামত জানাতে পারেন, বাট যেটুকু দেখা যাচ্ছে তাতে যে একটা বড় কোনো চেঞ্জেস আসছে, কারণ এখন যে পরিমাণ ইনকাম বা যে পরিমাণ মানুষের জায়গা থাকছে, সেখানে ট্যাক্সেশনের জায়গা যদি ঠিক না হয়, তাহলে মধ্যবিত্তদের পক্ষে সত্যিই খুব সমস্যা। কারণ দেখুন, এটা শুধু ডাইরেক্ট ট্যাক্সের কথা বলছি, এরপরে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স আছে, যেটা হচ্ছে জিএসটি। আমরা যে কোনো কিছু কিনলেই জিএসটি লাগে, সেখানে ধরে নিই আমরা ম্যাক্সিমাম জায়গাতে 18%, 12% এরকম জিএসটি যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু এই ক্ষেত্রে একটা ভালো মতো অ্যামাউন্ট যেটা আমরা ট্যাক্স পে করছি, সেক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে বড় কোয়েশ্চেন সেটা যেন সঠিকভাবে তার ইউটিলাইজেশন হয়। এবং তার সাথে যে গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে আজকে যে কাজগুলোকে বলা হচ্ছে, যেগুলোতে আজকে জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, এগ্রিকালচার, এই সমস্ত জায়গাগুলোতে কোথাও গিয়ে আরো এটাই চাইবো যে যে পরিমাণ পরিকল্পনা করা হচ্ছে সেগুলোকে সঠিকভাবে যেন তার ইউটিলাইজেশন হোক, এবং আগামী দিনে যেন এই পার্টিকুলার জায়গাগুলোতে আরো আমরা গ্রোথ দেখতে পারি। সো আজকের ভিডিওতে আমি এর থেকে বেশি আলোচনাতে নিয়ে যাব না, কারণ এটা একটা এমনই জিনিস যেটাতে অনেক লং টার্ম বড় সড়ো আলোচনা হতে পারে। বাট সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করার পালা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্ট করে একটা জানাতে ভুলবেন না যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আপনাদের জিজ্ঞেস করেছি, এবং এটা সামান্য লাইক করতে ভুলবেন না, তাহলে আরো 5টা মানুষের কাছে এটা পৌঁছাতে পারে। আর এইভাবেই যদি আপনারা কানেক্টেড থাকতে চান, আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো যাচ্ছে, কনস্ট্যান্টলি আমরা চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট কিছু নতুন টপিক এবং বাংলা ভাষায় সহজভাবে যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি, তাই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর আপনারা জানেন আমাদের ইনভেস্টমেন্টের যে বাংলা ভাষায় যে অ্যাপ, সেটা কিন্তু ইনভেস্টমেন্টের আজকে সবচেয়ে প্রথমে এই বিষয়ে যত আপডেট সেগুলো কিন্তু গেছে। তো এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়, এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এই টাইপের যত রকম ইভেন্ট হবে সেগুলোতে এইভাবেই কভার করার। তো এইভাবেই পাশে থাকবেন। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করব। ধন্যবাদ।